কলেজ থেকে বাসায় ফিরলাম। দরজার কাছে এসে কলিং বেল চাপ দিলাম। দরজা খুলতেই দেখলাম এক বড় আপু দরজাটা খুলে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি ভাবলাম অন্য কারো দরজায় ভুল করে এসে পড়েছি। আমি বেশ অবাক, কারণ এর আগে কখনো দেখিনি। মায়াবী চোখ, সবচেয়ে সুন্দর হলো তার হাসি। গালে টোল পরা মেয়েদের হাসি আরও কিউট লাগে। চুলের ঘ্রাণ আমার নাকে লাগতেছে, যদিও আমার সর্দি, তারপরেও ঘ্রাণে আমি শেষ। আমি ভাবনার জগতে চলে গেলাম। হঠাৎ উনি আমাকে ডাক দিয়ে বলল, এইভাবে তাকিয়ে কি দেখছো? সরি, ভুল জায়গায় এসে পড়েছি। আসলে কলেজ থেকে আসছি, মাথা ঠিক নাই। আমার কথা শুনে উনি আরও হাসতে লাগলো। তারপর হাসি থামিয়ে বলল, এটা তোমাদেরই বাসা। আমি তোমার মায়ের কাছে আসছি। আমি তোমাদের বাসার নতুন ভাড়াটিয়া, তাই সবার সাথে পরিচিত হতে আসছি। ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে। আচ্ছা, তোমার নামটা জানি কি? জি, আমার নাম জাহিদ। আপনার নাম কি? আমার নাম সারা। অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তোমার থেকে অনেক সিনিয়র। মনে মনে বলতেছি, সিনিয়র তো কি হয়েছে, আপনাকে আমার ভালো লেগে গেছে। বড় টড়ো বুঝি না। আমার ভাবা ভাবি দেখে উনি বলল। ওইদিকে তাকিয়ে কি ভাবছো? আমি মুখ ফিরিয়ে বললাম, না না, কিছু না। আচ্ছা, আমি তাহলে আসি। আর একটু থেকে গেলে ভালো হতো। জাহিদ, কিছু বলছো? না না, কিছু বলিনি। আমি দরজার পাশে দাঁড়িয়ে ওনার চলে যাওয়ার দৃশ্যটা দেখছি আর ভাবছি, মানুষের হাসি এত সুন্দর হয় কিভাবে। সবাই মেয়েদের কিছু না কিছু দেখে প্রেম করে। আমি সারা আপুর হাসি দেখেই প্রেমে পড়ে গেছি। গালে টোল পরা মেয়েদের হাসি অনেকটা সৌন্দর্য বাড়িয়ে দেয়। যদি এই হাসিটা সবসময় দেখতে পেতাম। এসব কথা ভাবতে ভাবতেই পেছন থেকে আম্মু এসে বলল, কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? এই তো মা, দেখছিলাম। কি এমন জিনিস দেখছিলি বাপ, যার জন্য বাসার ভিতর না এসে দরজায় দাঁড়িয়ে দেখছিস? ও তুমি বুঝবা না মা, আমি পেয়ে গেছি। এসব পাগলামি কথা বলিস, বুঝি না। সেদিনই ঠিক করে ফেলি, সারা আপুর কাছে প্রাইভেট পড়তে হবে। আর প্রাইভেট পড়লেই সারা আপুকে কাছ থেকে দেখতে পাবো। যেভাবেই হোক ওনাকে ম্যানেজ করতে হবে। এভাবে আস্তে আস্তে ওনার কাছে যাওয়া হবে। একটা আইডিয়া মাথায় আসছে। মাকে একটা কথা বললাম, মা, সামনে আমার পরীক্ষা, প্রাইভেট পড়া দরকার। আমার কথা শুনে মা বলল, প্রাইভেট পড়বি ভালো কথা, কিন্তু বাসায় এসে পড়াবে এমন কাউকে পাবি কই? আছে তো ওই যে সারা আপু। ওই মেয়ের সাথে কখন দেখা হলো? আচ্ছা, সারা কি তোকে পড়াবে? মা, তুমি বললে নিশ্চয়ই পড়াবে। আচ্ছা, তাহলে আমি সারাকে বলে দেখি। কখন যাবে? যাওয়ার সময় তাকে বলে যাব। মায়ের কথা শুনে আমি খুশিতে আত্মহারা। এত খুশি এর আগে হইছি বলে মনে হয় না। আজ রাতে যখন জানতে পারলাম সারা আপু মাকে বলে দিছে সে পড়াবে, আমি তখন খুশিতে বিছানায় গড়াগড়ি করতে লাগলাম। বলল প্রতিদিন বিকেলে এসে পড়াবে। সারা আপু আমাকে পড়াতে আসবে, তাই রুমটাকে ভালোভাবে পরিষ্কার করে নতুনের মতো করলাম। নিজেকে সারা আপুর কাছে অন্যরকম করে তোলার চেষ্টা করব। আজ কলেজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে অনেক আগ থেকেই টেবিলে বসে আছি। হঠাৎ একটা হাতের ছোঁয়া আমার স্পর্শ করলো। চোখ খুলে দেখি সারা আপু। প্রথমে বিশ্বাস হচ্ছে না, বলে হাত দিয়ে চোখ ডলে, তারপর দেখলাম না, ঠিক আছে, সারা আপুই। আমার কাজকর্ম দেখে উনি হি হি করে হাসছে। আমি সারা আপুকে বললাম, আপু, আমাকে একটা চিমটি দিবেন? উনি আশ্চর্য হয়ে বললেন, চিমটি দিতে হবে কেন? আমার যে বিশ্বাস হচ্ছে না। তুমি ফ্রেশ হয়ে আসো, সব ঠিক হয়ে যাবে। ফ্রেশ হয়ে এসে দেখলাম সারা আপু আমার ডায়েরিটা পড়ছে। আমি দৌড়ে এসে ডায়েরিটা ওনার হাত থেকে নিয়ে নিলাম। কি হলো, ডায়েরিটা দাও দেখি। এসব দেখে কি হবে আপু, থাক না এসব। তুমি যদি ডায়েরিটা না দাও তাহলে আমি চলে যাব। এই কথা শোনার সাথে সাথে ডায়েরিটা দিয়ে দিলাম। সারা আপু ডায়েরিটা মন দিয়ে পড়ছে। হঠাৎ একটা পাতা এসে আটকে গেল। তাতে লেখা ছিল, অনেকদিন ধরেই যাকে খুঁজছি আজ আমি তাকে পেয়ে গেছি। সারা আপু ডায়েরিটা বন্ধ করে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল, এসব কি জাহিদ? পড়ালেখার মাঝে প্রেম টেম করা ভালো না। এদিকে এসো আর পড়তে বসো। আচ্ছা আপু, আপনি কি প্রেম করেছেন? পড়ালেখার সময় পড়ালেখা, প্রেমের সময় প্রেম। আপু, প্রেমের সময় কখন? আগে বড় হও তারপর।
আচ্ছা আপু, ছোট ভাই কি বড়দের সাথে প্রেম করা যায় না? হ্যাঁ যায়। কি বললা? না মানে বলছিলাম, ধরুন আপনাকে আমার অনেক ভালো লাগছে, আপনাকে আমি খুব ভালোবাসি, এটা কি অন্যায় হবে? পড়ালেখা বাদ দিয়ে দিন দিন এসব পাকনামি শিখা হচ্ছে। দাঁড়াও, তোমার মায়ের কাছে বিচার না দিলে তুমি ঠিক হবে না। এই যে আপু, আমি আপনাকে ধরতে বলছি, সত্যি সত্যি বলিনি। তোর পাকনামি দেখে মনে হচ্ছে তুই আমার থেকে বড় আর আমি ছোট। আমি কোনো কথা না বলে চুপচাপ সারা আপুর পড়া পড়তেছি। উনি আমার থেকে একটু বয়সে বড় হবে। আমি ভাবলাম বয়স একটা ফ্যাক্ট না, যাকে ভালো লাগে, যাকে প্রথম দেখার পর এক নিমিষেই তার হাসি দেখে প্রেমে পড়ে গেছি, সে যদি 20 বছরের বড়ও হয় তারপরও আমি তাকে ভালোবাসবো। পরের দিন কলেজে যাব বের হয়েছি, গেট থেকে বের হতেই দেখি সারা আপু দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। আপু, আপনি কোথায় যাবেন? শপিংয়ে যাব। চলেন আমরা একসাথে যাই, আমাদের কলেজ পেরোলেই তো শপিং মার্কেট। জাহিদ, তোমার পাকনামো কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। আমি মন খারাপ করে ওনার পাশ থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। একটু সময় এগোতেই সারা আপু রিক্সা নিয়ে আমার সামনে উপস্থিত। এই যে স্যার উঠেন, কেউ রাগ করলে আমার ভালো লাগে না। না থাক, আমি হেঁটেই যেতে পারবো, আপনি চলে যান। আর একটা কথা বললে একটা থাপ্পড় দিব। উঠো বলছি। রিক্সায় উঠেও আমি মন খারাপ করে বসে আছি, দেখি সারা আপু আমাকে কিছু বলে কিনা। আমার মন খারাপ দেখে এক পর্যায়ে সারা আপু বলে উঠল। এখনই কি তোমার মন খারাপ? আমি মনে মনে বললাম, মন খারাপ তো আমি এমনিতেই করেছি, যাতে আপনি আমায় আদর করে রিক্সায় ওঠান। আমার মুখ থেকে কোনো উত্তর না পেয়ে সারা আপু আমার স্পর্শ করে বলল, জাহিদ, কথা বলছো না কেন? না মানে আমি ভাবতেছি আজকে আর কলেজ যাব না, আপনার সাথে শপিংয়ে যাব। আমার কথাটা শোনার পর উনি আমাকে রিক্সা থেকে জোর করে নামিয়ে দিল। অবশ্য কলেজ একটু সামনেই। সারা আপু আমার দিকে তাকিয়ে ইঙ্গিত দিয়ে বলল কলেজ যেতে এবং কলেজ শেষে সোজা বাসায় আসতে। আমি সারা আপুর কথা মতো কলেজ শেষ করে সোজা বাসায় আসলাম। আজ বিকেলে আবার পড়াতে আসবে, সেই আশায় আমার সময় কাটে না। একটু পর আসলো, আসতেই আমি বললাম, আপু আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। মনে মনে ভাবতেছি এই সুযোগে বলে ফেলি আমার মনের কথা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মেয়েদেরকে যত বলা যায় সুন্দর, তারা ততই খুশি হয়। বেশি বলে ফেললে আবার পাপ মনে করে, তাই আপনারা সাবধানে বলিয়েন। আমি কোনো কিছু বিবেচনা না করে সোজাসুজি বলে দিলাম, সারা আপু, আই লাভ ইউ। আমি আপনাকে অনেক ভালোবাসি। যেদিন প্রথম কলেজ থেকে বাসায় ফিরে দেখি আপনাকে, ঠিক সেদিন থেকেই ভালোবাসি। সারা আপু অনেক ভেবেচিন্তে বলল, এটা ভালোবাসা না রে পাগল, এটা আবেগ। তুমি মন দিয়ে পড়ালেখা করো, দেখবে একদিন আমার চেয়ে অনেক সুন্দরী পাবে। আর আমি তো তোমার চেয়ে অনেক সিনিয়র। সারা আপু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমার কথা হলো আমি সারা আপুকেই ভালোবাসি। সেদিন আর পড়া হয়নি। আজ সারা আপু পড়াতে আসছে, কিন্তু আমাকে রুমে পেল না। আমি ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। হঠাৎ পেছন থেকে কে জানি আমার নাম ধরে ডাক দিল। পেছনে তাকিয়ে দেখি সারা আপু। উনি আমার অবস্থা দেখে বুঝে গেছে ওনাকে না পেলে আমার জীবনটাই বৃথা। উনি এও জানতে পারছে যে ওনাকে কাছ থেকে দেখার জন্যই প্রাইভেট পড়া। যেখানেই উনি সেখানেই আমি। এতদিন যেখানে সারা আপু গেছে সেখানেই আমি গেছি। যত গুরুত্বপূর্ণ কাজেই হোক না কেন, সারা আপুর জন্য সব কিছু তুচ্ছ করে দিয়েছি। তারপর সারা আপু কাছে এসে বলল, তুই আমাকে এত ভালোবাসিস, আমাকে বিয়ে করবি? আপনি চাইলে এক্ষুনি বিয়ে করে ফেলবো। বিয়ের পর কি খাওয়াবি আমায়? আমি যা খাই তাই খাওয়াবো। দরকার পড়লে আমি না খেয়ে হলেও আপনাকে খাওয়াবো। আমাদের সম্পর্ক কি তোমার বাবা মা মানবে? একদিন মা বাবা আমাকে বলেছিল আমার সুখী তাদের সুখ। এখন যদি বাবা মাকে বলি যে আমি সারা আপুকে বিয়ে করলে সুখী, তাহলে আমার বাবা মা না করবে না। আমার কথাগুলো শুনে সারা আপু আমার দিকে রাগ করে তাকিয়ে আছে। আমি নরম গলায় বললাম, এইভাবে রাগ করে তাকিয়ে আছেন কেন? এখনো কি আমাকে সারা আপু বলে ডাকবে? ওহ সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। যাই হোক, গল্প কিন্তু গল্পই। গল্পকে কেউ আবার বাস্তব মনে করবেন না। আজকালের রিক্সাওয়ালাগুলোরও রাজার মতো চাহিদা। দুকলা ছাড়া একলা যাবে না। এখন আমি আরেকজন কই পামু? সবাই তো দুকলা হয়ে ঘুরে, আমার কপালে কিচ্ছু জুটল না। দূর, আর যদি একটা জেব থাকতো তাহলে অন্তত এই রিক্সার চিন্তা করা লাগতো না। কি আর করার, হেঁটেই
কলেজের দিকে রওনা দিলাম। হঠাৎ পেছন থেকে অনবরত বাইকের হর্নের শব্দ। একে তো রিক্সা না পাওয়ায় এই রোদের মধ্যে হেঁটে যাচ্ছি, তার উপরে আবার কেমন কানের কাছে হর্নের শব্দ সহ্য হয়? পেছনে ঘুরতেই দেখি নিধি আপু তার স্কুটি নিয়ে আমার পেছনে এমন হর্ন দিচ্ছে। বলার মতো অনেক কথা ছিল, কিন্তু তাকে দেখে সব হাওয়া। কারণ নামটা যতটা মিষ্টি, তার মধ্যে মিষ্টির কোনো ছিটে ফোঁটাও নেই। পুরাই গুন্ডি টাইপের একটা মেয়ে। খালি আমি কেন, কলেজের বড় ভাইয়েরাও তার সাথে কথা বলতে ভয় পায়। তার মুখ যেমন চলে, হাত পাও তার থেকে বেশি ছোটাছুটি করে। সবাই তো কাছে যেতেই ভয় পায়। আর এই মেয়ে খালি আমার পেছনে কেন পড়ে থাকে আমি বুঝি না। ওই রিয়া, একা হেঁটে হেঁটে কই যাস? মেজাজটা কেমন লাগে বলেন একবার? দেখতেই পাচ্ছে ঘাড়ে ব্যাগ আছে, তাও জিজ্ঞেস করছে। কিন্তু কি আর করার, তার মুখের ওপরে তো আর কথা বলার সাহস আমার নেই। আপু, আমার নাম রিয়া না, শাহরিয়া। নামের লেজটা ধরে ঢাকেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। তোর কি এতে কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই। কিসের আবার প্রবলেম? ওকে, কই যাচ্ছিস? কলেজে যাইতেছিলাম। তো রিক্সা করে যাবি? না মানে, রিক্সাওয়ালা দুকলা ছাড়া একলা নিবে না, তাই। ও আচ্ছা, তাহলে আমার স্কুটিতে চড়। তোমার মতো বুলেটে চড়ার মতো ক্ষমতা আমার নেই। এই উঠতে বলবা, আবার উঠতে গেলে থাপ্পড় দিবা, আমি জানি। কি বললি? ভালোই ভালোই উঠে পড়, না হলে সত্যি সত্যি থাবড়ানি খাবি। না মানে বলছিলাম কি, তুমি একটা মেয়ে আর আমি তোমার পেছনে চড়ে গেলে লোকে কি বলবে? হঠাৎ স্কুটি থেকে নামতেছে। খবরদার, যদি দৌড়ানি দিছিস তাহলে তোরে ওই লেকের পানিতে চুবামো। কি আর করার, মাত্র দৌড় দেওয়ার প্ল্যান নিয়েছিলাম, তার আগেই এমন ওয়ার্নিং। আমার বাপরে দেখে না আমি যতটা ভয় করি, এই মেয়েকে দেখে আমি তার চাইতে শতগুণ বেশি ভয় করি। স্কুটি থেকে নেমে আমার শার্টের কলার ধরলো। লোকে কি বলবে তাই না? এবার দেখি কোন লোকে আজ তোরে বাঁচায়। আচ্ছা আচ্ছা, তোমার কথায় সই। কি করব বলো? আজ আমার স্কুটিতে করে কলেজে যাবি, বুঝলি? না মানে, তুমি চালাবা আর আমি পেছনে থাকবো, এটা কেমন লাগে? তার থেকে আমি চালাই, তুমি বসে থাকো। হাই হাই, মুখের ওপর কথা বলেছি। সরি। না মানে, মুখ ফসকে কথাগুলো বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা ওকে, তুই চালা, আমি পিছনে বসছি। আর ভুলেও যদি জোরে ব্রেক মেরে গায়ে টাচ করছিস তাহলে মেরে তোর নাক ফাটিয়ে দিমু। কি মেরে ভাই, এইটুকু রাস্তার জন্য কত ভয়ে ভয়ে চলতে হবে। কার কপালে যে এই গুন্ডি মেয়েটা আছে, হ্যাঁ আল্লাহ জানে তার কি অবস্থা হবে। ওই, বিড়বিড় করে কি বলছিস? কই কিচ্ছু না তো। হুম, ভদ্র পোলার মতো কলেজে যাবি? আর কলেজে যাওয়া, এমনিতে সবাই যেমন হা করে তাকাইয়ে আছে। মনে মনে বলতেছিলাম, আপু, কলেজে চলে যাচ্ছি। আচ্ছা, এবার নেমে সোজা ক্লাসে যাবি। যদি কোনো মেয়ের সাথে ট্যাঙ্কি মারতে দেখি না, তোরে একদম খেয়ে ফেলবো। ওলে বাবা, আমি কি তোমার ভয় পাই নাকি? হি হি হি। বলেই এক দৌড়। আমার এখন আর কে পায়? জীবনে আর নিধিয়াপুর সামনে পড়বো না। আহা, কি শান্তি লাগতেছে এখন। এতক্ষণ মনে হয় অক্সিজেন ছাড়া ছিলাম। শার্টের বোতাম খুলে দিয়ে ক্লাসে যাচ্ছিলাম। হাই শাহরিয়া, কেমন আছো? হ্যালো নীলা, এই তো ফাটাফাটি। তুমি? আমিও ভালো। আচ্ছা, তুমি তো ওই নিধিয়াপুর ভয়ে আর আমাদের সাথে কথাই বলো না। আরে ধুর, কে বললো আমি নিধি আপুকে ভয় করি? উল্টো সে আমাকে দেখে ভয় করে, বুঝলা? আচ্ছা, আমি গেলাম, আমার ক্লাস আছে, কেমন? পরে ওই পুকুর পাড়ে আসবা কেমন? আরে আমি আসবো না তো কে আসবে? হা হা হা। উল্টো ঘুরতেই ঠাস করে একটা চটকানি খেলাম। ওহ, আচ্ছা আপু, মারলা কেন? আর এত জোরে কেউ মারে? তোরা না কোনো মেয়ের সাথে কথা বলতে বারণ করছি? আরে আমি তো কিছু বলিনি। আমার কাছে নোট চাচ্ছিল। বাহ, দুনিয়ায় ভালো ছাত্রের অভাব পড়ছে, তো তাই তোর কাছে নোট চাইবে? হুম। ওই হারামি, কি হুম? আমি তোরে দেখে ভয় পাইছি কোনোদিন শুনি?
বানায় বানায় মিথ্যা কথা বলা তো ছুটাইতেছি। আর আহা, দরদ কত! ক্লাস শেষে পুকুর পাড়ে এসো। ভুলেও যদি ওইদিকে যাস তাহলে তো 2 পা ভেঙে ফেলে দিমু। এবার ক্লাসে যা। বাচ্চা পোলাগো মতো মাথা নাড়ায় চলে আসলাম। আমি জানি না আমার সাথে কেন এমন করে। আরও তো অনেক পোলা আছে, তাদের তো শাসন করে না। আরে নিধি আপু দেখতেও কিন্তু হেব্বি, দেখলেই সব পোলার বুকের ধুকধুকানি বেড়ে যাবে। হি হি হি। কিন্তু যে গুন্ডি মেয়েরে বাবা ভালোবাসি তো আমি জীবনেও বলতে পারবো না। ভাবতেছি কি করা যায়, একটা সুযোগ পেলেই কাজে লাগাবো। মাত্র ক্লাস থেকে বের হতেই দেখলাম নিধি তার ক্লাসমেট রিয়াদ ভাইয়ের সাথে কথা বলছে। মনে মনে ভাবছি এটাই সুযোগ। নিধি আপুকে ওনার সাথে কথা বলতে এমন ভাব করলাম যে আমি রেগে গেছি। একবার তাকিয়ে রাগ করে চলে আসার মতো চলে আসলাম। মনে হয় কাজ হয়েছে। আমাকে কয়েকবার পেছন থেকে শাহরিয়া শাহরিয়া বলে ডাকতেছে, কিন্তু কে শোনে কার কথা। এক দৌড় দিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়লাম। দেখলাম আমাকে কেমন পাগলের মতো করে খুঁজতেছে। ইহি, এবার বুঝবা মনু কেমন লাগে। ফোন অফ, ফেসবুক অফ, সব একবারে বন্ধ। 7 দিন আরামসে কেটে দিলাম। না, এখন কলেজে যাওয়া দরকার। কলেজ যেতে সবাই হা করে আছে, মনে হয় আমি একজন খুনি, কাউকে খুন করে আবার 7 দিন পরে ফিরে আসছি। শাহরিয়া, তুই এতদিন কই ছিলি? সেই কথা আর কইস না রে ভাই, এক ঘুমে 7 দিন কাবার। আর আমি ফাজলামি বন্ধ কর। নিধি আপু তোকে পাগলের মতো খুঁজেছে, জানিস? দূর, হেদের কথা বাদ দে। থাপড়ানি দেওয়ার আর কোনো মানুষ পাই নাই, তাই চারদিক উকি ঝুঁকি মারলাম। না, নিধি আপু নাই। তার মানে আরামসে নীলার সাথে গল্প করা হবে। আহ, কি মজা! নীলার কাছে যেতেই শাহরিয়া, কই ছিলা তুমি? নিধি আপু তোমাকে সত্যি অনেক ভালোবাসে। তোমার জন্য প্রতিদিন ওই পুকুর পাড়ে বসে থাকে। নীলার কথা শুনে আর দেরি করলাম না, এক দৌড়ে পুকুর পাড়ে চলে গেলাম। দেখলাম একটা পরী সেখানে শাড়ি পরে বসে আছে। কাছে যেতে দেখলাম চোখের নিচে কালি পড়ে গেছে, মনে হয় অনেক কেঁদেছে আর রাতে ঘুমাইনি। মাত্র একটু রোমান্টিকভাবে কাছে যাচ্ছি, অমনি 2 গেলে 2+2+4টা থাপ্পড়। এমনিতে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। কিসের মধ্যে কি হয়ে গেল? এখানে কেন আসছিস? যা না যা। কয়দিন পরে তো এমনি মরে যেতাম। ও, খালি আমার বেলা সব দোষ? তুমি অন্য পোলাদের সাথে কথা বলো, তারা বেলা কিচ্ছু না, তাই না? আমার যখন সব দোষ, তাহলে আমি চলে যাচ্ছি। আসলে কষ্টে কাচ্ছি না রে ভাই, ওই গুন্ডি মেয়েটার হাতে হেব্বি জোর, গাল দুইটা লাল হয়ে গেছে। চলে আসতেছি এমন সময় পেছন থেকে হাত টেনে ধরলো। ওই, কই যাস? একেবারে চলে যাব, তুমি ওই পোলার সাথে কথা বলো, যাও। আচ্ছা বাবা, সরি। আমি রেগে গেছিলাম তোকে। না মানে, তোমাকে কত পাগলের মতো খুঁজছিলাম জানো। 2 গালে হাত দিয়ে আছি। আচ্ছা, অনেক জোরে লাগছে তাই না? না না, লাগবে কেন? হ্যাঁ, একটুও লাগে নাই। ভোকা। আসো, যতগুলো মারছি তার চাইতে বেশি পাপ্পি দিচ্ছি। ও, কি যে কমু ভাই, মনে হয় হারিয়ে গেছি। ওই, আর অন্য মেয়ের সাথে কথা বলবা না। তুমিও আর কোনো পোলার সাথে কথা বলবা না কিন্তু। ওকে। আচ্ছা, মেয়েদের সাথে কথা বলবো না, কিন্তু একটু মাইয়াদের সাথে কথা বলবো, কেমন? কি বললি শয়তান? দাঁড়া একবার। আমারে আর কে ধরে, যতগুলো পাওয়ারফুল পাপড়ি খাইছি। হিহিহি। বউ, বউ, ও বউ। চুপ, জান, জান, ও জান। চুপ। বাবু, সোনা, ময়না, টুনটুনি। হাঁচি। ওই আপু, আরে মেয়ে, কেমন আছো? কখন আসছো? এতক্ষণ আগে যা বলেছি তার কিছুই কি শোনেননি, নাকি ভান করলেন না শোনার? কিছু বললে? আচ্ছা আপু, আপনাকে আপু বললে ঠিকই শোনেন, কিন্তু জান, বউ বললে শোনেন না কেন? মেশিনে ডিস্টার্ব, নেট পাই না, কি করব? আসে আর যায়। আপু, আপনি একটা জিনিস, পুরো বাংলাদেশ খুঁজে কেন, পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না। খিস্তি করলে ভাইয়া? আচ্ছা আসুন, আপনাদের সাথে পরিচিত হই।
আমি মেঘ, এবার অনার্সে ভর্তি হয়েছি। আর মায়া হচ্ছে এবার সেকেন্ড ইয়ার। কিন্তু এমন ভাব নেয় যেন 5 বছরের বড়। আর সুযোগ পেলেই নিজেকে বড় ভেবে আমাকে পচায়। শুনুন, ভার্সিটিতে কিভাবে পেলাম এই আপুকে। ভার্সিটির গেট দিয়ে আমি মাত্র এসেছি, এক আপু আমাকে ডাক দিল, ওই মেঘ, এদিকে আসো। কান ধরো। কেন আপু, কি করলাম? এটা তোমার জন্য যার না হলে বড় কিছু হবে। আপু একটু এদিকে আসবেন? জি বলো। সামান্য কিছু টাকা দিয়ে কি মুক্তি পাওয়া যাবে? মানে আজকের দিনে আমার অনেক স্বপ্ন। আপনি প্লিজ এসব র্যাক ফ্যাক দিয়ে নষ্ট করবেন না। আচ্ছা বলো কি কি স্বপ্ন? আজকে প্রথমে যে মেয়েকে দেখব তাকেই মন প্রাণ দিয়ে ভালোবাসবো, তাকেই বিয়ে করব, তার সাথে ফ্যামিলি প্ল্যানিং করব, 2টা বাবু নেব। একটা মেয়ে নাম পরি, আর ছেলেটার নাম অর্ক মাহমুদ নীরব। ওদের লেখাপড়া নিয়ে জানেন আপু খুব টেনশনে থাকি। তুমি তো দারুণ পর্যায়ের ছেলে। দেখে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানো না, তলে তলে এইসব। আপু প্লিজ আপনি আমাকে আজ মুক্তি দিন। আমার নাম মায়া, তুমি মায়া আপু ডাকতে পারো। তাহলে বাবুর ফুপু ডাকি? আচ্ছা দেখো, বাই। আমার ফ্রেন্ডস বলতে ফেসবুক আর আম্মু, কারণ আমার ফ্রেন্ডস ভাল লাগে না। আমার ভালো লাগে দুষ্টামি, আর সেটা আম্মুর সাথেই। কারণ আম্মু আমাকে কারোর সাথে মিশতে দেয় না, তার ছেলে বকে যাবে এই ভয়ে। হ্যাঁ, আমি তো বকেই আছি। ওই যে আপু তখন বলল, আপু কেমন আছেন? মেঘ ভালো, তুমি? আপু আমি গতকাল আপনাকে স্বপ্নে দেখেছি, অসাধারণ লাগছিল, আর হালকা সাজে অপরূপা লাগছিল। সত্যি বলছো? আর কি কি দেখেছো? আপু আপনার কাছে কিছু টাকা হবে? ক্ষুধা লাগছে, খেতে খেতে বলি। কিন্তু টাকা শোধ করতে বলবেন না প্লিজ। আজব ছেলে তো তুমি। আচ্ছা, 100 টাকা নাও, আর বাকিটা কখন শোনাবা? আপু আপনি ফেসবুক ইউজ করেন? সেখানেই বলবো। মায়াবী মায়া, মিনি সার্চ দাও। আপু এটা হুম। রাতে পেয়ে যাবেন। আপু বাই। রাতে দেখলাম আপু অ্যাকসেপ্ট করছে রিকোয়েস্ট। কিছুক্ষণ পর আপুকে, বলেন তো আপু, চাঁদ কেন তারা থেকে দূরে থাকে? জানি না, তুমি বলো। র্যাক খাওয়ার ভয়ে। আচ্ছা, তুমি এত দুষ্টু কিভাবে হলে? আপু একটু বারান্দায় আসবেন, আমি এসেছি। কি, এত রাতে? আচ্ছা আসছি। কিছুক্ষণ পরে। কই তুমি? আপু ওখানে জোনাকি আছে? হ্যাঁ, আছে অনেক, কিন্তু তুমি কই? আপু ঝিঝি পোকারা ডাকছে, আর হালকা বাতাসে আপনার চুল উড়ছে। ঠিক তখনই চাঁদ আপনার দিকে হা করে তাকিয়ে আছে না? আজব, তুমি কই? আপু আপনি আমাকে আজও খুঁজে পেলেন না, আফসোস। এই ছেলে, কালকে ভার্সিটিতে আর্লি আসবা, কথা আছে। জানি, কাল আপনি আমাকে আবার রাখ দিবেন। গুড রাত্রি আপনি। মায়া আপু দেখতে আহামরি সুন্দরী না, কিন্তু বেশ মিষ্টি চেহারা। আমার ফর্সা মেয়ে কখনোই ভাল লাগে না। বাঙালি শ্যামলাই ভালো, আর চোখ দেখতে 102% মায়াবী। আমি মাঝখানে লুকিয়ে দেখি আপুর চোখকে। আসলে আপুকে প্রথম দিন দেখেই প্রেমে পড়ি, তাই সেদিন দুষ্টামি করে ওসব বলেছিলাম। জানি কাল সকালে ভার্সিটিতে গেলে আপু আমাকে শাস্তি দিবে। অদ্ভুত ব্যাপার, আপুর শাস্তি খেতে আমার ভালোই লাগে, কারণ আর যাই হোক প্রিয় মানুষ বলে কথা। আসলে আপু বলতে আমার ভাল লাগে, যাতে কেউ সন্দেহ করতে না পারে। আমি প্রেমে পড়েছি ললনা, আমি তোমার প্রেমে পড়েছি গো। প্রেমে পড়েছি সেই প্রথম প্রভাতী থেকে। পরের দিন ভার্সিটিতে গেছি, সাথে সাথে আপুর ডাক। ওই ছেলে, এদিকে এদিকে। আপু কখন আসছেন? আপনাকে আজ দেখতে ভালো লাগছে না। রাগিয়ে দিলাম বালিকাকে, রেগে গেলে দেখতে জোশ লাগে। কান ধরো। ওই হাদারাম, আমার কান না, তোমার কান। আপু একটা রিকোয়েস্ট আছে। কি? আমাকে আবার গাধা বলবেন না প্লিজ। আস্ত একটা বজ্জাত তুমি। আপনি অনেক মিষ্টি আপু, আর ছেলেরা বান্দর হয় আম্মু বলেছে। তোমার আম্মুর নাম্বার দাও। আপু একটা ঝামেলা হয়েছে, আম্মু বলেছে বাড়ির মানুষ বাদে কাউকে নাম্বার দেওয়া যাবে না। তাহলে আমার সাথে বাসায় চলেন।
তুমি কি আমাকে বোকা মনে করো? সি আপু, জগতের সব নারী কঠিন দ্রব্য। এরা ফাটে কিন্তু ফোটে না। মানে বুঝিয়ে বলো, না হলে কান ধরে বসাবো। ধরুন একটা ছেলে একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু করে, অনেক ভালোবাসতে চায়, অনেক ভালো রাখতে চায়, তাকে নিয়ে সব ধরনের রোমান্স করতে চায়, কিন্তু আজব ব্যাপার, মেয়েরা সেটা বোঝেই না। ওই এক কথা পেয়েছে, বুক ফাটে তো মুখ ফোটে না, তাই বলেছি আপু। যাও, আজকে মাফ করে দিলাম, কথাটা ভাল লাগছে। আপু, আমার মোবাইলে একটা ঝামেলা লাগছে, আম্মুকে কল দিতে পারছি না। আপনার মোবাইলটা একটু দিবেন প্লিজ। এই নাও। ধন্যবাদ আপু, আগামীকাল আবার র্যাক খাচ্ছি শিওর। ক্লাস আছে, বাই। সেদিন ক্লাস করে বাসায় আসলাম। আসার পথে আপুকে ফলো করে বাসা চিনে নিলাম। ভেবেছি আপুর বাসার বারান্দার নিচ বরাবর একটা ফুচকার দোকান দিব। কি তখন না পটে কই যাবা আপু? আর বেচা কেনাও হবে, আপুকেও দেখা হবে। আইডিয়া কিন্তু সেই। রাতে আপুকে আবার জ্বালাতন শুরু করি। আপু, আজকে একটা পাখি ডিম পারছে, শুনেছেন? কোন পাখি মেঘ ভাইয়া? পাখির গল্প পড়ে। আপনি আমার ছন্দনাম কই পেলেন? তুমি লেখক আমি জানি, কারণ তোমার আইডিতে লেখা আছে মেঘ ভাইয়া কাব্য লেখক। ও আচ্ছা, শুনুন, সেই ডিম এখন আপনার বাসার ছাদে। মানে কি, ছাদে কিভাবে এলো? আপনি প্লিজ একা যাবেন, কারণ সবার গেলে ঝামেলা হবে। আর হ্যাঁ, পৌঁছে আমাকে মেসেজ দিবেন আপু। ওই বজ্জাত ছেলে, ডিম কই? আপু, ওই যে চারটা দেখছেন, ওইটা আকাশ পাখির ডিম। কি আপু, কেমন বলেন? তুমি না আসলে কি বলবো? আমাকে বাবু বলতে পারেন, কারণ আপনার ছোট ছোট ওই ঠোঁটে বাবু ডাকটা অনেক কিউট লাগবে। আমি জানি, থাক লাগবে না। আচ্ছা আপু, আপনি বসুন, আমি কফি হাতে আসছি। ওকে, আমি চাঁদ দেখি। তুমি যদি এখনই কফি না আনো তাহলে তোমার খবর আছে কাল। ওই মেঘ, কই তুমি? আপু, আমি তো ইন্ডিয়া এসেছি এক বন্ধুর জিএফের সাথে দেখা করতে। কাল সকালে ভার্সিটিতে দেখা হবে। তুমি ইন্ডিয়া কখন গেলে? বাই আপু। জানি আজকে অনেক চমকে দিছি। আমি নাকি মানুষ চমকে দিতে পারি। আম্মুকে শেয়ার করব আজ রাতেই। আম্মু, তোমার বাড়িতে একা একা থাকতে প্রবলেম হয় না? অনেক। তুমি ভার্সিটিতে গেলে হয় না কাল? আম্মু, তোমার ছেলেকে বিয়ে দিয়ে দাও। আমার ছেলেকে বিয়ে করবে? আর হঠাৎ প্রেমে পড়লো নাকি আমার ছেলে? প্রেমে পড়েছি, তবে তোমার বেডার বউ বোঝে না। তুমি হেল্প করবা প্লিজ? আচ্ছা করব। কবে দেখাবে বল? বাসায় আনার ব্যবস্থা করছি আম্মু। এখন আমাকে বুদ্ধি খাটিয়ে আপুকে বাসায় আনতে হবে, আর এর জন্য হালকা একটা ড্রামা করতে হবে। আম্মা হবে অসুস্থ, তাই বাসায় রান্না হবে না, না খেয়ে থাকবো। এটাই আমার প্ল্যান। 8 দিন পর মন খারাপ করে ভার্সিটিতে গেলাম। কিছু না, এমনি, বাদ দিন না। বাদ দিব না, বলো কি হয়েছে? আম্মু খুব অসুস্থ, আর কাল রান্নাও হয়নি, খুব মন খারাপ আপু। আচ্ছা, আমি তোমার আম্মুকে দেখতে যাব, চলো এক্ষুনি। এরপরে প্রথম আমি আর আপু রিকশায় চলেছি। আপুর হাতে আমার হাত স্পর্শ করতেই বিদ্যুৎ বয়ে যাচ্ছে দেহে। আমার এমন ভাব দেখে আপু মুচকি হাসি দিয়ে বলল, এই প্রথম কোনো মেয়ের পাশে? জি। বাহ, লজ্জা পেলে তো, তোমাকে অনেক কিউট লাগে। সুযোগ পেয়ে আমাকে লজ্জা দিচ্ছেন আপু? আরে না, অভ্যেস করো, এরপরে লাগবে তো। ততক্ষণে বাসায় এসে গেছি। কলিং বেল চেপে রুমে গেলাম, মানে আম্মুকে বোঝালাম, আম্মু আমরা এসেছি, তুমি বাকিটা করবা প্লিজ। আপুকে পড়াতে এই প্রথম আম্মুকে অভিনয় করতে হলো। আন্টি, কিচেন কোন দিকে? আমার সাথে আসো। তুমি কি রান্না করবা মা? হ্যাঁ, আপনি চুপচাপ শুয়ে থাকুন, আমি আসছি, তারপর একসাথে খাবো, কেমন? বউ আমার রান্না করছে, আর আমি আম্মুকে শেখাচ্ছি নেক্সট প্ল্যান কি হবে। আম্মু তো অনেক খুশি, এত মিষ্টি মেয়ে দেখে আমার খুশি যেন আর ধরে না। মায়া আপু হবে আমার বউ, উফ, অসাধারণ লাগছে। দুপুরে রান্না শেষ হলো, আমিও কাজে হেল্প করলাম ওরে। ইচ্ছে হচ্ছিল পেছন থেকে জড়িয়ে ধরি, কিন্তু সাহস পাচ্ছিলাম না, যদি আমাকে খারাপ ছেলে ভাবে এই ভয়ে। বাহ, তোমার হাতের রান্না অনেক সুন্দর।
কে শিখিয়েছে মা? আন্টি, আমি আম্মুর থেকে শিখেছি। আম্মু ঠিক বলেছো, খেতে দারুণ লাগছে। মায়া মা, আমাকে আন্টি না বলে আম্মু ডাকতে পারো। আমি তো তোমার মায়ের মতোই। আচ্ছা আম্মু। তোমার ছেলের পছন্দ কেমন আম্মু? সেদিন আম্মু আর মায়ের মাঝে কি কথা হয়েছিল জানি না। বিকালে যখন মায়াকে বাসায় দিতে গেলাম, তখন ওর মুখে একটা দুষ্ট হাসি দেখতে পেলাম, যা আমি আগে কখনো দেখিনি। ওকে বাসার কাছাকাছি দিয়ে আমি বাসায় এলাম। এসে দেখি আম্মু ওর সাথে ফোনে কথা বলছে, আর আম্মুকেও খুশি খুশি লাগছে। কি রে, লুকিয়ে আছিস কেন? সামনে আয়। আম্মু কি কথা বলেছিলে? তোর কপাল মনে হয় খারাপ রে মেঘ। কেন আম্মু, কি হলো? মেয়েটা ইয়ারড্রপ দিবে এবার। তাতে কপাল খারাপের কি পেলে? এই যে ধর, তুই আর বেশি ঘুমোতে পারবি না, অনলাইন নিয়ে ব্যস্ত থাকতে পারবি না, টিভি দেখতে পারবি না, এইসব আর কি। আম্মু, তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। ধ্যাত, আম্মুর মুখেও একটা হাসি দেখলাম, যেটা মায়ের মুখে দেখে এসেছিলাম। আমার থেকে মায়া বেশি আম্মুর সাথেই কথা বলে। একদিন রুমে শুয়ে আছি দুপুরবেলা, কি হলো, তুমি এখনো ঘুমাচ্ছ কেন? কণ্ঠ শুনেই লাফ দিয়ে বিছানা ছেড়ে উঠলাম। আরে, আপনি কখন আসলেন? এসেছি অনেকক্ষণ। আম্মুর সাথে কথা বলে বুঝলাম তুমি রুমে। আর হ্যাঁ, রুমের একই হাল। যাও, বের হও, আমি ঠিক করব। আরে না না, কাজের মেয়ে আছে, ওরা করবে, আপনি কেন করবেন? আজব। যাবে নাকি জ্যাক খাবে? যাচ্ছি আপু। আচ্ছা শোনো, আমাকে আর আপু বা আপনি বলবা না, কারণ আমি এখন তোমার ক্লাসমেট, বুঝেছো? ও, তার মানে আম্মু এজন্য কাল হাসছিল। বুঝেছি। কিছুদিন পরের কথা। মেয়ে, কাল একটু আমাকে নিয়ে শপিং এ যেতে পারবা? পারবো, কিন্তু কেন যাবেন? আবার আপনি? আচ্ছা, যাবো ডিয়ার। ওকে ডিয়ার। আচ্ছা, এই শাড়িটা কেমন বলো তো? এটা তো বিয়ের শাড়ি। এই লেহেঙ্গাটা কেমন? আজব, তুমি বিয়ের শাড়ি লেহেঙ্গা দেখছো কেন? চুপচাপ পছন্দ করো তো। তাহলে ওই হলুদ শাড়িটা নাও, দারুণ লাগবে তোমাকে। সেদিন ওকে বাসায় দিয়ে মন খারাপ হয়ে গেল। তার মানে কি ওর অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে? কিন্তু আমি যে মায়াকে অনেক ভালোবাসি, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। মন ভীষণ খারাপ করে রুমে শুয়ে আছি, তখন আম্মু এলো। তোর মন খারাপ মেঘ? না আম্মু। তুই এমন গম্ভীর হয়ে আছিস কেন? কিছু না আম্মু, আমি মায়াকে হারিয়ে ফেলবো, ওকে ছাড়া বাঁচতে পারবো না আম্মু, অনেক ভালোবাসি ওকে, বলেই আম্মুকে জড়িয়ে কান্না করে দিলাম। আম্মু কোনো কথা না বলে রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পরে অবাক হলাম, মায়া এসেছে। কেন এসেছো? বিয়ের দাওয়াত দিতে? কি বলবে সরি, তোমার বাবা বিয়ে ঠিক করেছে? কি বলবে তোমাকে ভুলে যেতে? আচ্ছা যাও, তুমি তোমার স্বামীকে নিয়ে সুখে থাকো, আর কখনো আমাদের বাসায় আসবা না, তোমাকে ভুলে গেলাম, যাও। গালে হাত দিয়ে তাকিয়ে আছি, আমাকে কেন মারলো? গাধা, মেয়েদের ফাটে কিন্তু ফোটে না, তুমি জানো না? তুমি তাহলে কেন আমাকে বলনি আমাকে এত ভালোবাসো? কি মনে করো আমি তোমাকে ভালোবাসি না? সব তুমিই আমাকে। কি বলবো বুঝতেছি না। মায়ের চোখে জল এখনই গড়িয়ে তা মাটিকে স্পর্শ করবে। মায়া আমাকে জড়িয়ে ধরলো। এখন বুঝলাম সেদিন আম্মু কি কথা বলেছিল, আর কেন মায়া ও আম্মু হেসেছিল। কেনই বা শাড়ি কিনলো মায়া। কি, শেষে শাড়ি কেনার ড্রামাটা কেমন হলো? চলো ফ্যামিলি প্ল্যানিং শুরু করি এখনই। আগে বিয়ে হোক, তারপর একটা মেয়ে পড়ি, একটা ছেলে রাজকুমার। বউ বউ ও বউ। চুপ, এসব বিয়ের পরে হবে। আম জান, ওকে। ওকে যান। এই নিয়ে নীলা আপুকে ৭৭ বারের মতো প্রপোজ করেছি, আর ৭৭ বারের মতো চরও খাইছি। নীলা আপুর পিছন পিছন আসতেছি, প্রতিদিন আসি, ওটাই আমার নিত্যদিনের কাজ। কলেজ ছুটি হওয়ার পর নীলা আপুর পিছন পিছন আসা। উনি অবশ্য কিছু টের পান না, কারণ আমি তো এখন লুকায় লুকায় আসি। কারণ শেষ দিন বলে দিছে
আর একবার দেখলে নাকি পুলিশে দিবে। আমি আবার পুলিশে খুব ভয় পাই, তাই এখন লুকায় লুকায় আসি। ভালোই 2 দিন লুকায় লুকায় আসতেছিলাম, কিন্তু না, চোরের 10 দিন আর মালিকের 1 দিন, কথাটা একদম লাগিয়া গেল। ওই শাহরিয়া, এইদিকে শোন। আমাকে বলছো আপু? না তো, কে তুই? তাড়াতাড়ি আয়, না হলে কিন্তু। আসছি, বলো। কতদিন ধরে লুকাই লুকাই ফলো করতেছিস? কতদিন মানে কি? 2 দিন আগেই না কেলাইলা, মাত্র আজকে আসতে গিয়ে ধরা খাইছি। তোরে আমি হারে হারে চিনি, সত্যি বল, নয়তো আবার একটা চর খাবি। আসলে না, মানে গতকাল থেকে, কিন্তু আজকেই তো ধরা খেয়ে গেলাম। তার মানে তোর মাথা থেকে ওই ভূত নামেনি এখন? আরে ভূত আবার কই, থাকলে না নামবে। আচ্ছা, কেন লুকাই লুকাই আসছিলি তাই বল আগে। কেন আবার? আমি মখলেস কাকুর দোকানে সন্দেশ নিতে যাচ্ছিলাম। আবার মিথ্যা কথা, এবার সত্যি সত্যি চর খাবি। ও হ্যাঁ, মনে পড়েছে। আপু, আমি না তোমাকে ভালোবাসি বলেই দৌড়ে আজকে বেঁচে গেছি। ওরে বাবা, এক দৌড়ে বাসায়। হায় হায়, আমাদের তো পরিচয়টাই দেওয়া হয় নাই। আমি শাহরিয়া, 11 শ্রেণীতে পড়ি, আর নীলা আপু এবার 12 শ্রেণীতে পড়ে। সেই 1 বছর থেকে প্রপোজ করেই যাচ্ছি, আর উনি চর মেরেই যাচ্ছে। ও হ্যাঁ, আমরা খুব গরিব না হলেও হালকা গরিব, বাবার দুধের বিজনেস। ওরা কত বড় লোক, আমার থেকে ও 1 বছরের বড়, আর আমি কিনা ওরেই ভালোবাসতে গেলাম। ধুর, কি ভাবছি এইগুলা। অনেক বড় বাড়ি আপুদের, আর আমাদের বাড়িটা এর 10 ভাগের 1 ভাগ। আবার কেমন লজ্জা লাগছে, একজন দুধওয়ালার ছেলে নাকি ওকে ভালোবাসার কথা বলে। রাতে শুয়ে শুয়ে ভাবছি, না, আর নীলা আপুকে মনে করব না, ভুলে যাব একদম। ও কি আর আমি কি, কি আছে আমার? ভাবতে ভাবতে ঘুমায় পড়ছি। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে যাচ্ছি। নীলা আপুদের বাসার সামনে দেখি নীলা আপু দাঁড়ায় আছে। না, ওই দিয়ে যাব না, ঘুরে অন্য দিক দিয়ে আসলাম। কলেজের বারান্দায় বসে আছি, একটু দূরে দেখি আপু অন্য একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। থাক, বলুক, আমার কি। আমি চলে আসলাম ক্লাসে, ভালো লাগছে না, তবুও কিছু করার নাই, ভুলে যেতেই হবে। বাসায় আসছিলাম, সামনে দেখে আপু তার বান্ধবীদের সাথে হেসে হেসে গল্প করতে করতে যাচ্ছে। আমি পিছন ফিরে চলে আসলাম। এমন করে ভালোই কেটে যাচ্ছিল। 15 দিন থেকে আর তাকে ডিস্টার্ব করি নাই। একদিন বিকেলে কানে হেডফোন দিয়ে টুপুর গান শুনছি আর মাথা নিচু করে হাঁটছি। একটা নির্জন জায়গায় চলে যাচ্ছি, সামনে নদী, নদীর পাড়ে বসে আছি, আর 1-2টা ঢিল পানিতে ছুঁড়ে মারছি। ডান দিকে তাকাতেই দেখলাম নীলা আপু একটা ছেলের সাথে কি যেন বলছে, মনে হয় ঝগড়া করছে। হঠাৎ ঠাস ছেলেটার গালে। পোলাটা রাগ করে চলে গেল। আগে আমি অনেক খাইছি, পোলাটা মনে হয় আজকে নতুন। আবার আমার কাজে মন দিলাম, ঢিল ছুঁড়ে মারছি। একটু পরে বুঝতে পেলাম কেউ মনে হয় আমার পাশে বসে কাঁদছে। হেডফোনটা খুলে ফেললাম, পাশেই তাকাই, দেখি নীলা আপু। কিছুই বলিনি, আবার আমার কাজে মন দিলাম। একটু পরে আপু বলল, ওই হারামি, তুই আর আমার পিছু নিস না কেন? এমনি। এমনি মানে কেন? আরে শুধু শুধু তোমাকে ডিস্টার্ব করে লাভ কি, তাই। আমি একদিন বলছি আমি ডিস্টার্ব হই? কিছু বললাম না, চুপ করে আসি। ওই কি হলো, কিছু বল না, আগে তো খুব বকবক করতি। আমি বকবক করা ভুলে গেছি। এমন করছিস কেন? আরে আমি কই দুধওয়ালার ছেলে আর তুমি কত বড় লোকের মেয়ে, কেউ দেখলে কি মনে করবে? খুব তো কথা শিখেছিস। এখন বাসায় যাব বলে উঠে চলে আসলাম। ওই দাঁড়া, আমিও যাব। হুম শাহরি, একটা কথা বলবো তোকে। বলো। আজকে আমার ব্রেকআপ হয়ে গেছে। আমি কি করব এখন? আরে ব্রেকআপ হলে সবাই কেমন কাঁদে না? আমার কোনোদিন হয় নাই, তাই জানি না। আর আমার ভালো লাগছে। ভালো, এখন ড্যান্স করো। ওই কুত্তা, তোরে দেখলেই কেমন আমার মনটা ভালো হয়ে যায়। আয় তোর একটা ছবি তুলি। কেন? যখন আমার মন খারাপ হবে তখন তোরে দেখবো, তাই। এখন একটু এই দিকে তাকা। এই তো হয়ে গেছে, তোর ফোনটা এখন দে। কেন? দিতে বলছি দিবি, ব্যাস। নাও। ছি ছি, কি ফোন ব্যবহার করিস তুই? তোমাদের মতো আমরা বড় লোক না। তোমার আইফোন 7-এর টাকা দিয়ে আমাদের ফ্যামিলি 3 মাস চলতে পারবো। হয়েছে, এই নে আমার নাম্বার।
সেভ করে দিলাম, আর তোর নাম্বারও নিছি। রাতে ফোন করবি কেমন? না, আমার ফোনে টাকা থাকে না, সিমের মেয়াদও শেষ মনে হয়। ওকে ওকে, আমি করব। এখন লক্ষ্মী ছেলের মতো বাসায় যা। হুম। হ্যালো। কি করিস কিউট বাবু? কিছু না, বসে বসে রুবিক্স কিউব মিলাই। কি সত্যি? আমাকে একটু শিখাবি? কেন? এমনি শিখাবি বলছি, শিখাবি। আচ্ছা। কালকে কলেজে এসেই শিখাবি। এখন বাই, কেমন? কালকে কলেজে আসবি। হুম আচ্ছা। শুধু আচ্ছা আচ্ছা বলছি। রাতে খেয়েই ঘুমাই গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে রুবিক্স কিউব আর ব্যাগটা নিয়ে কলেজে চলে গেলাম। কলেজের ভেতরে দেখলাম নীলা আপু একটা ছেলের সাথে কথা বলছে। কিছু না বলে পাশ কাটিয়ে চলে আসছিলাম, হঠাৎ নীলা আপুর ডাক। ওই শাহরিয়া, দাঁড়া। থেমে গেলাম। বলো। তুই আমাকে দেখে চলে আসছিলি কেন? আরে তুমি বিজি ছিলে হয়তো, তাই ডিস্টার্ব করলাম না। একটা চট দিমু কুত্তা। চল, আজকে কলেজ করব না, নদীর পাড়ে যাব। আমার কাছে 25 টাকা আছে মাত্র। দূর, চল, আমি আছি না গাধা। চলো। নদীর পাড়ে বসে আছি আর রুবিক্স কিউব মিলানো শিখাইতেছি। ওই আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। শাহরিয়া, একটা কথা সত্যি বলবি? বলো। আমাকে অন্য ছেলের সাথে কথা বলতে দেখলে তুই না দেখার ভান কেন করিস? চুপ করে আছি। আর আমার পিছু নিস না কেন? সেদিন বাড়ির কথার জন্য রাগ করে আছিস? আরে আপু ধুর, আমি সামান্য একটা দুধওয়ালার ছেলে, আমি কেন রাগ করব? তাই না হারামি? 70 বার প্রপোজ করার আগে মনে ছিল না? একটা থাপ্পড় দিমু। কত মিস করছি তোরে জানিস? তোমরা কত বড়লোক মানুষ, আমি পিছু নিলে হয়তো ডিস্টার্ব মনে করো, তাই আর যাই না। তোরে দেখে দেখে অন্য পোলাদের সাথে কথা বলতাম যাতে তুই কিছু বলিস, কিন্তু তুই তো একটা গাধা। এখন আবার প্রপোজ কর, না হলে আবার চর খাবি। কিন্তু আপু। আবার আপু? নীলা বলবি ওকে? আমি তোমাকে ভালোবাসি নীলা। দৌড়ে আমারে জড়াই ধরছে আর কেঁদে দিছে। আমিও তোকে ভালোবাসি রে অনেক। এই ছেলে, এদিকে আসো তো। তুমি রাফি না? সিনিয়র আপুর হঠাৎ এমন ডাকে ভয়ে ভয়েই কাছে গিয়ে বললাম, জি আপু, আমি রাফি। তুমি কাল ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছো, তার উপরে আবার আমায় পোক মারছো কেন? সরি আপু। আমার ভয়ার্ত ভাব দেখে উনি আরো মজা নিতে শুরু করলেন। কত মেয়েকে রিকোয়েস্ট দাও? কি যে বলেন আপু, মেয়েদের আমি। থাক থাক, এখন বলবে মেয়েদের রিকোয়েস্ট দেই না, কথা বলি না। সব ছেলের স্বভাব এটা বলা। তা না আপু। তা নয় তো কি? আর প্রতিদিন এখানে এই সময় দাঁড়িয়ে থাকো কেন? মেয়েদের দেখার জন্য? তা নয় আপু। তা নয় কি? এখন আবার আপু ডাকা হচ্ছে? তাকাও তো লুকিয়ে আর চোখে, ভাবছো দেখি না? আমি তোমার 1 বছরের সিনিয়র, মাইন্ডেড। জি। জি কি? কিছু বলার নাই? ফেসবুকে নিশ্চয়ই মেয়েদের সাথে কথা বলতে পারো, আর এখন ভেজা বেড়ালের মতো দাঁড়িয়ে আছো। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম, উনি বকা দিচ্ছিলেন, আর ঠোঁটের কোণে যে মুচকি হাসি ফুটছিল তা নিচ থেকে আর চোখে লক্ষ্য করছিলাম। মুচকি হাসি দেখে মনে একটু সাহস এলো। আচ্ছা আপু, সরি, আর এখানে আসবো না, যাই এখন। কথাটা বলেই দ্রুত হেঁটে চলে আসলাম। লজ্জা পাচ্ছিলাম, মনটাও খানিকটা খারাপ হয়ে গেল। এরকম না বললেও পারতো। তাড়াতাড়ি ফেসবুকে ঢুকে রিকোয়েস্ট ক্যান্সেল করতে গেলাম, দেখি অ্যাকসেপ্ট হয়ে গেছে। 3-4 দিন ভার্সিটি যাইনি। সন্ধ্যাবেলা একটা অপরিচিত ফোন আসলো, অপরিচিত কণ্ঠ। ফোনটা রিসিভ করতেই, এই ছেলে, চিনতে পারছো? না তো, কে আপনি? চিনবে কি করে? কয়টা মেয়ের সাথে কথা বলো? আরে কে আপনি? ভুলভাল কি বকছেন, আজব তো। চুপ, আমি হলাম সে। সে কে? যাকে রিকোয়েস্ট পাঠিয়েছো। ও আপু। কেন? কয়জন আপাকে রিকোয়েস্ট মারছো যে ইতস্তবোধ করছো? সরি, বুঝতে পারিনি। আপনার সাথে আগে ফোনে কথা হয়নি তো, তাই চিনতে পারিনি। আপুর নাম তিতলি, সিনিয়র ক্রাশ আমার। যাই হোক, সিনিয়র আফা এবার বললেন, কি ব্যাপার, তোমাকে ওখানে আর দেখি না যে? আপনি তো না করলেন থাকতে।
না করলেই আসবে না, ফাজিল ছেলে। আর শুনেছি তুমি নাকি সবাইকে বলে বেড়াচ্ছ আমার উপর ক্রাশ তুমি। তিতলি আপু ডিরেক্ট এই প্রশ্নে অনেকটা লজ্জা পেয়েই চুপ থাকলাম। কিরকম ডেঞ্জারাস মেয়ে রে বাবা। কি হলো, চুপ কেন? ইয়ে মানে কি যে বলছেন? সাহস তো তোমার কম নয়। মাইক চিনো? আপু ওরকম কিছু না। তো কিরকম কিছু? না কিছু না। কাল দেখা করবা, ওকে? লাইব্রেরিতে। জি। মনে থাকে যেন। দোস্ত, ঝামেলা তো হয়ে গেছে। লাইব্রেরিতে থাকিস তোরা, যদি কিছু করে এই গুন্ডিয়াপুর প্রতি ভরসা করা যায় না। যে ডেঞ্জারাস বড় ভাই অথবা স্যারদের যদি কিছু বলে। সকালে মনকে অনেক শক্ত করে ভার্সিটিতে গেলাম। লাইব্রেরিতে বন্ধুদের নিয়ে গেলাম। গিয়ে দেখি সিনিয়র ক্রাশ বসে আছে। কোনো বড় ভাই নেই, সাথে কয়েকটা বান্ধবী। সবাই মুচকি হাসছে। আমি যে কতটা বোকার মতো বাজে ধারণা মনে পুষছিলাম তা বুঝতে দেরি হলো না। যাই হোক, আমাকে দেখেই উনি এগিয়ে আসলেন। এই ছেলে, এত দেরি হলো কেন? কতক্ষণ ধরে অপেক্ষা করছি। জ্যামে আটকে গেছিলাম। জ্যামে নাকি অন্য মেয়ের সাথে ছিলে? যাই হোক, এত ভয় কিসের? না না, ভয় কিসের? তাহলে বন্ধুদের নিয়ে আসতে কেন হলো? না, ওরা এমনি আছে। তিতলি একটু দূরে যেতে বলল আমায়। দুজন মুখোমুখি দাঁড়িয়ে চুপচাপ। এই প্রথম খানিকটা লজ্জায় মাখা মুখ দেখতে পাচ্ছি তিতলির, সাথে ঠোঁটের আড়ালে হাসি। একটু লাজুক কণ্ঠে বলল, সত্যি ভালোবাসো নাকি ভাওতাবাজি? একটু লজ্জা পেলাম, মাথা নিচু করে উত্তর দিলাম, জানি না। আমি তোমার সিনিয়র না? জি। বেয়াদব, এসব কি তাহলে? খুব স্বপ্ন দেখা হচ্ছে আমায় নিয়ে। জি না মানে? আবার কথা বলে বেয়াদব। কপাল বেয়ে ঘাম ঝরছিল, খুব খারাপ অনুভব করছিলাম। নিচের দিকে তাকিয়ে রইলাম। কপালের মাঝে কারো হাতের ছোঁয়া অনুভব করলাম। কে যেন ঘামটুকু মুছে দিচ্ছে। মুচকি তৃপ্তির হাসি হেসে কেউ একজন বলছে, এই বোকা ছেলে, এভাবে সারা জীবন ভয় পাবে আমাকে? ওকে, সারা জীবন আমাকে অনেক মূল্য দিবে। আমার শাসনে থাকবা, ঠিক আছে? আমিও সেদিন মাথা নেড়ে সায় দিয়েছিলাম। তারপর তারপর কি হলো না জানাই থাকুক। কিছু মুহূর্ত বর্ণনা করা যায় না, কেবল অনুভব করতে হয়। বাকিটুকু না হয় অনুভব করেই নিলেন। আমি সাকিব, সবেমাত্র কলেজে উঠেছি। আজ আমার বড় ভাইয়ের বিয়ে। আমরা সবাই রেডি, কিন্তু ভাইয়াকে খুঁজে পাওয়া গেল না। অনেক খোঁজার পর ভাইয়ের ঘর থেকে একটা চিঠি পাওয়া গেল। ভাইয়া নাকি তার ভার্সিটির কোনো এক মেয়েকে ভালোবাসে। সে তাকে ছাড়া আর কাউকে বিয়েই করবে না, তাই সে বাড়ি থেকে চলে গেছে। ওইদিকে মেয়ের বাড়ি থেকে ফোন দিচ্ছে, তাদের সব রেডি। বাবা কি করবেন বুঝতে পারলেন না। হঠাৎ কি মনে করে আবার মেয়ের বাবার কাছে ফোন দিলেন। তারপর আরেক পাশে চলে গেলেন। তাদের ভেতর কি জানি কথা হলো। কথা বলার শেষে বাবা ভাইয়ার পাঞ্জাবি পায়জামা, বিয়ের পাগড়ি নিয়ে এসে আমাকে দিয়ে বলল, এগুলো পরে এসো। মানে কি বাবা, এগুলো পরবো কেন? কারণ এ বিয়ে তোমাকেই করতে হবে। কি? আমি বিয়ে করব? আমার তো বিয়ের বয়সই হয়নি। তাছাড়া বিয়ে করে বউকে খাওয়াবো কি? সেটা তোমাকে ভাবতে হবে না, তোমাকেই এই বিয়ে করতে হবে। আর কোনো কথা না বলে এগুলো পরে এসো। বাবার মুখের ওপর কথা বলার সাহস আমার নাই, তাই বাধ্য হয়ে বিয়েটা করতেই হলো। আজ আমার বাসর রাত। বাড়ির সবাই বউ নিয়ে ব্যস্ত। আমি ছাদে বসে সিগারেট খাচ্ছি। সিগারেট আমি খাই না, কিন্তু আজ কেন জানি খুব খেতে ইচ্ছে করছিল, তাই বাবার সিগারেটের প্যাকেট নিয়ে আসছি। সিগারেট খাচ্ছি, হঠাৎ পেছন থেকে পাশের বাসার ভাবি ডাক দিয়ে বলল, চল বাসায় চল, সবাই তোর জন্য ওয়েট করতেছে। আমি ভাবির পিছন পিছন যাচ্ছি। হঠাৎ ভাবি বলে উঠল, সাবধানে বিড়াল মাইরো ভাই। আমি আসলেই বুঝতে পারি নাই বিড়াল মারাটা কি। সবাই আমাকে জোর করেই বাসর ঘরে ঢুকিয়ে দিল। আমি ঢুকে দেখি নীর। ও আপনাদের তো বলাই হয় নাই, আমার বউয়ের নাম নীর। ও আমার থেকে 2 বছরের বড়। ও খাটে বসে আছে। আমি সোফায় গিয়ে বসলাম। ও এক গ্লাস দুধ এনে আমাকে দিল। আমি অর্ধেকটা খেলাম। ও গিয়ে খাটে বসলো। আমি চোখ বুঝলাম, অনেক ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়লাম।
হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখি আমি খাটে শুয়ে আছি, মীরা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমার কাপড় চেঞ্জ, ইস, বুঝলাম নীর চেঞ্জ করেছে। এখন খুব রাগ হচ্ছে, তাই ভাবলাম বারান্দায় গিয়ে সিগারেট খাই, কিন্তু ওটার সাথে সাথেই নীর বলল, ওই কই যাও? আপনি কে যে আপনাকে বলবো? আমি তোমার বউ, আর আপনি আপনি করতেছো কেন? আপনি আমার থেকে 2 বছরের বড়। তাতে কি, আমি এখন তোমার বউ। তাছাড়া বিয়ে যখন করেছো, বউয়ের মর্যাদা দিতেই হবে। আসো, খাটে আসো। ওই, আমি আপনাকে ইচ্ছা করে বিয়ে করিনি। শোনো, আমি বিয়ের আগে সম্পর্ক করিনি, কারণ আমার স্বপ্ন ছিল আমার স্বামী। আমি আমার স্বামীকে ভালোবাসবো। যেহেতু তুমি আমার স্বামী, তাই তোমাকে আমি ভালোবাসি। তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। আসো, ঘুমাইতে আসো। দেখুন, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। বিয়ে যেহেতু করেছিস, ভালোবাসতেই হবে। বিয়ের আগে যত টাঙ্কি মারছস সব ভুইল্লা যাও। এখন যদি কোনো মেয়ের দিকে তাকাও না, চোখ উঠায়া দিব। নো হ্যাঙ্কি প্যাঙ্কি। আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? ওই, তুই খাটে আসবি না আমি তোর বাপকে ডাকবো? বুঝলাম খাটে যেতেই হবে, কারণ এই মেয়েকে বিশ্বাস নাই। বাবাকে ডাক দিতেই পারে, তাই বাধ্য হয়ে খাটে গেলাম। এই মাইয়া আবার আমারে জড়াইয়া ধরছে। ইয়া আল্লাহ, আমার এই পেতনির হাত থেকে বাঁচাও। এইটা বললা ঘুমাইয়া পড়লাম। সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম। নাস্তা করে বাহিরে গেলাম। বন্ধুরা আমার বিয়ের খবর শুনে খুব খুশি হলো, কিন্তু ওরা বাসটা ঠিকই দিল। 2000 টাকা খাওয়াইতে হয়েছে। হঠাৎ ফোন বেজে উঠলো, দেখি আননোন নাম্বার। আমি আবার আননোন নাম্বার রিসিভ করি না। পরপর 3বার রিং হওয়ায় আমি কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম। কোথায় তুমি? ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি তোমার বউ। তাড়াতাড়ি বাসায় আসো, বাবার বাড়িতে যাব। তো যান, আমি এসে কি করব? আপনার বাবার বাড়ি আপনি যাবেন, তাতে আমার কি? তুমি যাবা না? আমি কোথাও যাব না। এই বলে ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠলো, দেখি আব্বু ফোন দিছে। হ্যালো আব্বু। কই তুমি? আমি তো বাজারে যাচ্ছি। তাড়াতাড়ি বাসায় আসো। ওকে আব্বু, আসতেছি। বন্ধুদের বিদায় দিয়ে বাসায় আসলাম। তারপর বাবা পাঠিয়ে দিল আমাকে নীরদের বাড়িতে। ওদের বাড়িতে আমরা 5 জন গেলাম। আমি, আমার কাজিন ফারাবি, শুভ, অধরা আর কুমু। যাই হোক, ওদের বাড়ি যেতে যেতে রাত হয়ে গেল। রাতে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন করলো। খাওয়া শেষে আমাকে একটা রুমে বসিয়ে রাখা হলো। শালার কাজিনগুলাও নিয়ে আসলাম সময় কাটানোর জন্য, আর তারা গল্প মারতাছে। একা বসে বোরিং ফিল করতেছিলাম। হঠাৎ ঘরে ঢুকলো। ভালোই তো ফেসবুকে প্রেম করতে পারো, এখন বউকে ভালোবাসতে পারো না? মানে কি? আপনি আমার ফোন কেন ধরছেন? আপনি আমার ওপর থেকে সরুন। আমি ধরতেই পারি, কারণ আমি তোমার বউ। আমি সব ধরতে পারি। এই বলে ও আমাকে কিস করা শুরু করলো। ফার্স্ট টাইম আমি এরকম ফিলিংস পেলাম। রিয়েলি আমার কেমন যেন ফিলিংস হলো। মনে হলো আমি যেন কোথাও হারিয়ে যাচ্ছি। দেখুন, আমি বাচ্চা ছেলে, আমার সাথে এরকম করবেন না। তুমি বাচ্চা ছেলে? ফেসবুকে তো ঠিকই রোম্যান্স করতে পারো, নিজের বউয়ের সাথে করতে পারো না? দেখু, কোনো দেখা দেখি নাই, যা হবার সরাসরি হবে। এই মেয়ের হাত থেকে বাঁচা ইম্পসিবল। যাই হোক, কোনো মতে রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন ওর সব আত্মীয় আমাকে দেখতে আসলো। সবার সাথে একে পরিচয় করাইয়া দিল। ওদের ওখানে 2 দিন ছিলাম। 2 দিনে খুব আদর যত্ন করেছে ওরা। বাড়িতে আসার পথে ও ফুচকা খেতে চাইলো। এই যে, আমি ফুচকা খাবো। ওই, আপনি ফুচকা খেতে চাইলে তাতে আমার কি? যান না, খেয়ে আসুন। ওই, তুমি সব সময় এরকম করো কেন? আমাকে কি তুমি মেনে নিতে পারোনি? না, পারিনি। মেনে তো নিবাই, তারপর? কি তারপর বলুন? থাক, আগে ফুচকা খাবো। চলো, আমায় ফুচকা খাওয়াও। বাধ্য হয়ে ফুচকা খাওয়ালাম। যাই হোক, বাড়িতে আসলাম। আমি একটু বাইরে গেলাম ফ্রেন্ডদের সাথে দেখা করতে। নীর কল দিচ্ছে। 5 বার দেওয়ার পর রিসিভ করলাম। ফোন ধরতে তো সময় লাগে কেন? না মানে কি? রাত 11টা বাজে, এখনো বাইরে? তাড়াতাড়ি বাসায় আসো। ফোনটা কেটে দিয়ে আড্ডায় মন দিলাম। আবার আব্বু ফোন দিল। এই মেয়ে শিওর আব্বুকে বলেছে। হ্যালো আব্বু। কই তুমি? এই তো আব্বু, হৃদয়ের বাসায়। এত রাতে ওখানে কি? জাস্ট 20 মিনিটের মধ্যে বাসায় আসবা। বাবা ফোন রেখে দিল। বাসা যাইতেই হবে। রুমে যেতেই দেখি নীর বসে আছে। আমার সাথে কথা বলল না। আমিও কোনো কথা না বলে কাপড় চেঞ্জ করে খাবার খেতে চলে গেলাম। মা নীরকে ডাক দিল।
ও খাবার খেলো। আমার খাবার খাওয়া শেষে শুতে চলে গেলাম। ও আসলো, চুপ করে শুয়ে গেল। আজ আর কোনো কথা বলল না। সত্যি আজ কেমন যেন কিছু মিস করছিলাম, হয়তো ওর দুষ্টু মিষ্টি আদরগুলো। তাহলে কি আমি ওর প্রেমে পড়েছি? সকালবেলা থেকে আমার খুব পেট ব্যথা শুরু করলো। বুঝতে পারছিলাম না কি হয়েছে। প্রচণ্ড ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আর কিছু মনে নাই। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে শুয়ে। রাত 4টার মতো হবে। নীর আমার পাশে বসে আছে। মনে হয় না সারা রাত ঘুমাইছে। চোখ দুটো লাল, হয়তো কান্না করেছে। মেয়েটা আমাকে অনেক আমার সিনিয়র, মুখ সামলে কথা বল। তাই না? হাজবেন্ড সবসময় বউয়ের থেকে বড় হয়। ওকে কাছে এনে একটা কপালে কিস করলাম। প্লেটটা রেখে আসি, তারপর বুঝাচ্ছি কে সিনিয়র আর কে জুনিয়র। এরপর কি হলো সেটা আর বলতে চাইছি না। যাই হোক, আমার সিনিয়র বউকে পেয়ে আমি অনেক হ্যাপি।